সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট। ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে ইসিতে ভোটের তোড়জোড়। নির্বাচনের আচরণবিধি ঠিক করতে কমিশন সভায় ম্যারাথন আলোচনা। ভোটের আগে সমমনা দলগুলোর সাথে জোট গড়তে পারে বিএনপি, জানালেন সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় পূরণ হয়েছে জন আকাঙ্ক্ষা, মন্তব্য রিজভীর। গণ অভ্যুত্থানে নিহত অশনাক্ত 6 হতভাগ্যের দাফন হল জুরাইন কবরস্থানে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে মব সৃষ্টির চেষ্টা হয়েছিল, দাবি সহযোগীর। চাঁদা ও ব্যবসার লভ্যাংশ না দেয়ায় ক্ষোভ। তখন তারা একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না, আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন। যাদের জন্য দুবাই থেকে ফেরা, তাদের হারিয়ে ক্ষুব্ধ অসহায় লক্ষ্মীপুরের বাহার। স্ত্রী সন্তান সহ 7 স্বজনের মৃত্যুর বিচার দাবি। আমার শ্বশুর বলে বেরেক কর, বাবারে বলি ওকে ফিলেরও মারে না, পানিতে ফেলাই দিছি। ড্রাইভার ধরক, ড্রাইভারের বিচার করক। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে। আর এই অধ্যায়ের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে যাবতীয় সংস্কার কাজ শেষ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রথম অফিস করলেন মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। সরকারের বছর পূর্তির পর এই সময়টাকে দ্বিতীয় অধ্যায় হিসেবে অবহিত করে তুলে ধরেন মূল লক্ষ্য ও চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি, সেটা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার, এগিয়ে নিতে চায় বিচার কাজও। এ নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে। আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ অব্যাহত আছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সারা বিশ্ব জানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। মাইলস্টোনে যুদ্ধবিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে বিশেষ পুরস্কার প্রবর্তন এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
ভোটার এডুকেশনের কাজটা করা হবে। যেমনটা বললাম যে ইন কান্ট্রিও ভোট দেওয়া হবে। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে। তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে। তবে আমরা এটাও খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা করা যায় কি না, যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এর পরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং দু একজন ফেরত পানও। যদি সেই প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হয়, তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে। তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি, তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে 24% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত, আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না। এটা গেল একটা। আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক 500 টাকা। আগে যেটা 700 টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল, এটা আমরা আরও কিছু করার পরে দেখেছি এটা 500 টাকায় করা সম্ভব অন অ্যান অ্যাভারেজ। আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদি ইত্যাদির জন্য আর একটা খরচ আছে। সো এই একটা এক্সপেন্ডিচার হবে। তো আমরা যেটা করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব, এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওইটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। তফসিল ঘোষণার আগে যে কোনো সময় সমমনা রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে পারে বিএনপি, তবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই সাথে ডক্টর ইউনূসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি। একই ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে এবং সেই আইন প্রণয়ন করার ইসিকে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানো 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। এত সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। আসন্ন নির্বাচন ঘিরে সমমনাদের নিয়ে নির্বাচনী জোট করার ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ। বলেন পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত সকল সংস্কার।
সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। এদিকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল স্টাফ মাসুমার স্বজনদের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন তাদের কক্সবাজার যাত্রা স্বাভাবিক, তবে কোনো বিষয়ে লুকোচুরি না করে জনগণের সামনে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। এদিকে যুগপথ আন্দোলনের সহযোগীদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশীজনদের সাথেও মতবিনিময় শুরু করেছে দলটি। সেই ধারাবাহিকতায় বিকেলে বাংলাদেশ জমিয়াতুল মোদাররিসিন নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার ঘটনায় শোকজ নোটিসের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকালে দলের দপ্তরে লিখিতভাবে জবাব দেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, 5 আগস্ট তার পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি। কোনো দায়িত্ব না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। তার ভাষ্যমতে ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। নির্বাচনের সময় ঘোষণাকে জামায়াত ইতিবাচক হিসেবে বিবেচনা করছে, তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করে বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। শিক্ষক ও ছাত্রদের অবদান জুলাই ঘোষণায় উল্লেখ করা হয়নি, এমন মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন, জুলাই ঘোষণা শতভাগ পূরণ হয়নি। অনুষ্ঠানে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা মানুষ হত্যা, গুম, খুন ও দেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, নির্বাচনের আগে তাদের বিচার করতে হবে। তবে অনেকে বিচারের দিকে খেয়াল না করে যেমন তেমন নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। দেশের মানুষ এক ফ্যাসিস্টকে বিদায় করেছে, নির্বাচনের মাধ্যমে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে নয়। নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। বেওয়ারিশ হিসেবেই দাফন হলো জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনের মরদেহ। পরিচয় শনাক্ত করা যায়নি বলে 1 বছর ধরে যে মরদেহ ছিল ঢাকা মেডিকেলের মর্গে, দুপুরে 6 অজ্ঞাতের মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। পরে দাফন করা হয় জুরাইন কবরস্থানে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশেই সম্পন্ন হয় এই প্রক্রিয়া। এসব হতভাগ্যের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর জুরাইন কবরস্থানে এসেছে 6 বেওয়ারিশ লাশ। নাম পরিচয় জানা নেই আত্মীয় স্বজনের হদিস, কিন্তু একটি বিষয় তাদের সাথে যোগসূত্রতা তৈরি করে পুরো বাংলাদেশের, আর তা হলো এদের সবার মৃত্যু হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার রাজপথে। পুলিশের উপস্থিতিতে এই বেওয়ারিশ 5 পুরুষ ও 1 নারীকে দাফন করে আঞ্জুমানে মফিদুল। গণ অভ্যুত্থান চলাকালে 7 থেকে 14 আগস্টের মধ্যে মরদেহগুলো এসেছিল ঢাকা মেডিকেলে। এরপর ঘড়ির কাঁটা ঘুরেছে, কেটে গেছে 1 বছর, কিন্তু আসেনি কোনো বৈধ দাবিদার। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে এসব হতভাগ্যের দাফনের উদ্যোগ নেয়
ঢাকা মেডিকেল। বৃহস্পতিবার সকালে মরদেহগুলো আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারা এটা ডিসপোজাল করার জন্য। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। বেওয়ারিশ হিসেবে দাফন হলেও মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে, তাই ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলছে পুলিশ। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে, এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ি থেকে উদ্ধার হয়েছিল এসব মরদেহ। এদের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত এবং 1 জন মারা যান শটগানের আঘাতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট এই মামলায় আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। একই দিন রামপুরায় 2টি হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সকল নৃশংসতা ছাড়িয়ে যায় সাভারের আশুলিয়ার নির্মমতা। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় 6 জনের মরদেহ। বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সেই দিনের বিভীষিকাময় হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ট্রাইব্যুনাল 2 এর সামনে তুলে ধরেন প্রসিকিউশন। জানান, আগুনে পোড়ানোর সময়ও জীবিত ছিল 1 জন। এ সময় 5 আগস্ট 6 জনকে হত্যা এবং 4 আগস্ট 1 জন সহ 7 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার 8 আসামি। আসামিদের পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ সহ 3টি ধারায় অভিযুক্ত করা হয়। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনে কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিয়েছি। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা 1 যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এই ঘটনার তদন্ত শেষ করে চলতি বছরের 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছিল তদন্তকারী দল। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ থেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আপনার প্ল্যানে তো ভালো রনি। রাজধানীর মিডফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে যমুনা টেলিভিশন, যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু, মহিন সহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিডফোর্ডের সামনে। ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোসর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 9 জুলাই বিকেল 5:45। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিডফোর্ড এলাকার রজনী বোস লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ। কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন। এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো, সাদা কালো চেক শার্ট পরা মহিন, আকাশি রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যুপরি আঘাত করতে থাকে সবাই। মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিডফোর্ডের দিকে। হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয়।
সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল। চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু পারেননি। সোহাগ হত্যা মামলার 1 নম্বর সাক্ষীও তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত। এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই, আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে। বেশি দূর নেই, যে লালমিয়া হাজির বিল্ডিং যেটা মিদ্যাবাড়ি বলে, এই পর্যন্ত যায় ওনারে ট্যাকেল দিতে পারছি, এরপরে ভাই ট্যাকেল দিতে পারিনি আমরা। কোমর হাত দিচ্ছি, তুই যাবি কিনা ঝাড়ি দিয়া, তখন আমি চাপতে বাধ্য হয়েছি, কারণ ওদের কাছে 6টা মেশিন আছিল। কেন এমন নির্মম হত্যাকাণ্ড? ঘটনার সূত্রপাতই বা কবে? অনুসন্ধানে জানা গেছে মে মাসের 19 তারিখ হত্যাকাণ্ডের অন্যতম হোতা টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন, যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে। যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন, স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো, আমি টাকাকে অনেক ভালোবাসি। ধারণা করা হচ্ছে এই মেসেজ দেওয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের। টিটু ওনার বড় ভাই, মঈন ওনার বড় ভাই, তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই। কোন অনুষ্ঠান করতে 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, উনি দিতে আছে। যখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন, মাসে কত 2 লক্ষ টাকার দাবি করছিল। এটা ওনাদের সাথে আগের চলাফেরা, ওই যে টাকা পয়সা চাইছে, একতরফা চাইছিল, এটা দেয় নাই। এটার মানে মেন দ্বন্দ্বটাই হলো এই জায়গায়। সোহাগকে পিটিয়ে হত্যার 2 দিন আগে 7 জুলাই মাসিক 2 লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেয়ায় টিটুর নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয়। বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা। এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু। ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে তোর পরিবার নিয়ে আনতে জায়গা সেটি করছে, ডাইরেক্ট মেনে নেব। এরকম তো আগে কয়ে গেছে ল্যাংটা করে বিডাম, একটা বাস্তব করছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং চোরাইতারের ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে। এ সময় তাকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে সৃষ্টি করা হয় মব। পরিকল্পনা ছিল সাধারণ মানুষকে হত্যাকাণ্ডে যুক্ত করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার। মূলত ব্যবসায়ী করতে দিবে না সোহাগ ভাইকে, মার্কেট থেকে উচ্ছেদ। আর মারার দিনও তো এটাই সাজাতে যাচ্ছে যে সে আওয়ামী লীগের দোসর, ওরা তো এই মিছিলটাই করলো। মানে জিনিসটা ঘুরাইতে যেছে, ওনা আধিপত্য বিস্তার করতে চাইছিল এই জায়গায়। মানে যেভাবে মারছে, ওরা যদি এইভাবে বাইচা যাইতো, এই এলাকার ভিতরে মানে যেদিকে যা চেহারা দেখাইতো ওদিক থেকে টাকা দিয়ে দিত ডরে ভয়ে। সোহাগকে হত্যার আগে মিটফোর্ড এলাকার রজনী বোস লেনের এই দোকান থেকেই তাকে ধরে নিয়ে যায় খুনিরা। হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। তবে গতকাল বুধবার দোকানটি আবারও চালু করেছেন সোহাগের ব্যবসায়িক সহযোগীরা। শুরু হয়েছে কেনা বেচা, শুধু নেই সোহাগ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত হাজির করা হলে এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলার আরেক সাবেক ভিসি AKM নুরুন নবী সহ অন্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানি পপের চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে দুদক। দুদকের মামলায় বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক 2 ভিসি ডক্টর কলিমুল্লাহ ও AKM নুরুন নবী সহ সংশ্লিষ্টরা। গেল জুনে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানত FDR হিসেবে ব্যাংকে জমা রাখা ও বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। আদালতে কলিমুল্লাহ দাবি করেন, দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তাদের কাছে অন্যায় আবদার করতেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ্যামলীতে একটি লিয়াজো অফিস রয়েছে। সেখানে বিভিন্ন অনৈতিক চুক্তি ও প্রকল্পের স্বাক্ষর করা হয়। বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করা হয়। অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক ভিসি AKM নুরুন নবী সহ আরও কয়েকজন, যাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন কাগজে প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংক থেকে ঋণের নামে 48 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 47 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। রাজীব আহমেদ,
যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ডিএমপির মিডিয়া শাখা জানায়, ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বসুন্ধরা এলাকার কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানায় পুলিশ। মেজর সাদিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এরই মধ্যে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা, এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি, এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য, এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। 3 বছর পর ওমান থেকে ফিরেই স্বজনহারা লক্ষ্মীপুরের বাহারুদ্দিন। সড়ক দুর্ঘটনায় একসাথে পরিবারের 7 সদস্যের মৃত্যুতে এখন পাগল প্রায় তিনি। নির্বাক, নিস্তব্ধ স্বজন আর এলাকাবাসী। ঘাতক মাইক্রোবাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। চৌপল্লী কাশারিবাড়ি কবরস্থান, পাশাপাশি উঠেছে 6 কবর। চিরনিদ্রায় শায়িত বাহারুদ্দিনের মা মুর্শিদা, স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিম আক্তার, সমাহিত ভাইয়ের স্ত্রী ও 2 মেয়েও। নানি সমাহিত অন্য কবরস্থানে। আহাজারি থামছে না স্বজনদের। আমার নাতিনি কি ডাইভারে দিবনি। বাড়িতেও শোকাবহ পরিবেশ, থামছে না কারো কান্না। 3 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন লক্ষ্মীপুরের বাহার। পরিবার পরিজনকে নিয়েছিল কতই না স্বপ্ন। পথে একটি দুর্ঘটনায় সব শেষ, হয়েছেন আপনজন হারা। আমার শ্বশুর বলে ব্রেক কর বাবারে বলি, ওকে ফিলেরও মারে নাই, পানিতে ফেলাই দিছে। পানিতে ফেলাই দেওয়ার পরে 200-300 দূরত্ব চলে যাইতেছে, নৌকার মতো পানির ভিতরে যাইতেছে না। আমি এরা বলতেছি, এরা বাইরে তুমি বলতেছে লক টিপ দিয়ে দরজা খুলি দিয়ে এরা টপকা দিয়ে বাইরে যাবো সবাই। এ লক খুলে আমি তারা বলতেছি তুই চাবি দিয়ে দে, নয় লক খুলে দে, এটা দরজা খুলে দিলে আমরা বাইরে যাবো। এ খুঁজতেছে না। আমি সবকিছু হারাই ফেলছি, আমার এখন আছে শুধু কান্না ছাড়া আর কিছুই নেই। একসাথে পরিবারের 7 সদস্যের মৃত্যু। বেঁচে ফেরাদের একদিকে উদ্বেগ, আতঙ্ক, অন্যদিকে স্বজন হারানোর ব্যথা, যন্ত্রণা। চান ঘাতক চালকের শাস্তি। যেখানে সবসময় আসলে ঘরে আওয়াজ, কথাবার্তা আসলে একটু পান খান ভাই বসেন, কি একটা ইয়ে ছিল, আজকে সেখানে কান্না, অশ্রু, বিজান, নয়ন আর কিছুই নেই। ড্রাইভার ধরক, ড্রাইভারের বিচার করক, অন্য কিছু না। আমার বোনের একজন কবরতে না উঠায়, এটা অনুরোধ। আমার বোন বাগনি। দুর্ঘটনার পর থেকে পলাতক মাইক্রোবাস চালক রাজু। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ওনারা যদি মামলা না করতো তাহলে আমরা পুলিশ বাদী হয়ে মামলা করতাম, ওনারা নিজেরাই মামলা করবে। না, ড্রাইভার তো ঘটনার পরে পলাতক হয়ে গেছে, আমরা খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করতেছি। ড্রাইভার পলাতক হয়ে গেছে ঘটনার পরপরই। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারুদ্দিন। তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে চালক নিয়ন্ত্রণ হারালে খালে পড়ে যায় গাড়ি। নিহত হন 3 শিশু ও 4 নারী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আরও 1 জন আহত। ভোরে বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে মোটরসাইকেলে সানি মিয়াকে নিয়ে ঘাটাইল ক্যান্টনমেন্টে যাচ্ছিল আলামিন ও স্বপন। পথে জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। ঘটনাস্থলেই মারা যান আলামিন, স্বপন মিয়া ও পিকআপ ভ্যান চালক জুয়েল। তাদের সবার বাড়ি জামালপুরে। পুলিশের প্রাথমিক ধারণা দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা। আমার বাতিজা স্বপন এবং শুভ, তাদের বাড়ি মেলান্দহ, জেলা জামালপুর। তারা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মারা যায়। সেনাবাহিনী মারছিল, সেখানে আসার পথে পিকআপের সাথে সংঘর্ষ, স্পট ডেটে তারা 2 জন মারা গেছে।
রাজধানীতে আর কোনো বিশেষায়িত হাসপাতাল হবে না। ঢাকার বাইরে 3টি বিশেষায়িত হাসপাতাল হবে বিদেশি অর্থায়নে। বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল রেফারেল সেন্টার হিসেবে গণ্য হবে। স্বাস্থ্য উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের মধ্যে 3000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অনুপ্রেরণা যোগাতে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বেসরকারি কলেজের নীতিমালা থাকলেও সরকারি কলেজের কোনো নীতিমালা নাই। তো কাজে আমরা যেটা করলাম, সরকারি আর বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নীতিমালা, মেডিকেল কলেজগুলোকে মূল্যায়ন করার জন্য আমরা একটা ম্যাট্রিক্সও করে দিলাম। সেই অনুযায়ী কিছু মেডিকেল কলেজ আমাদের হয়তো মার্জ করে দিতে হবে। দিল্লি ওয়াশিংটন চলমান শুল্ক উত্তেজনার মাঝে ভারত সফরের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য নিশ্চিত করেন মস্কো সফররত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে এখনও জানা যায়নি এই সফরের সম্ভাব্য তারিখ। রুশ বার্তা সংস্থা এবং গণমাধ্যম বলছে, চলতি বছরের শেষের দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে দিল্লি সফর করবেন রুশ প্রেসিডেন্ট। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। এর আগে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের ঘোষণা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর আগে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের কারণে চড়া মূল্য চুকাতে হবে বলে স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের কৃষক ও জেলেদের স্বার্থের সাথে আপোষ করবেন না বলেও সাফ জানান তিনি। কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, জেলে ও ডেইরি সেক্টরের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না। আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চুকাতে হবে। আমি তার জন্য প্রস্তুত। সম্পূর্ণভাবে গাজা দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকেই নানামুখী সংকটে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জোট শরিকদের একাংশ তার সিদ্ধান্তকে সমর্থন জানালেও আরেক পক্ষ করছে তীব্র বিরোধিতা। এদিকে গাজায় অভিযান বন্ধের দাবিতে তেল আবিবে এখনও চলছে গণবিক্ষোভ। উপত্যকা দখলের সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুদ্ধ চালিয়ে যেতে রাজি নয় আইডিএফও। ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ার আগেই এর তীব্র বিরোধিতায় সরব ক্ষমতাসীন জোটের শরিকরাই। ক্ষুব্ধ দেশটির অনেক সাধারণ মানুষ। গাজায় অভিযান ইস্যুতে বিভক্তির জেরে আবারও ভেঙে যাওয়ার শঙ্কায় লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। একদিকে কট্টর ডানপন্থী ইতামার বেন গাভিরের ওৎসমা ইয়েহুদিত, বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস সায়োনিজম এবং লিকুদ পার্টির বড় একটি অংশ অবস্থান নিয়েছে সম্পূর্ণভাবে গাজা দখলের পক্ষে। অন্যদিকে আলট্রা অর্থোডক্স ইহুদিদের দুটি দল শাস ও ইউনাইটেড টোরা জুডাইজম আর কোনো হারেদি যুবককে যুদ্ধে পাঠাতে রাজি নয়। কিন্তু গাজায় অভিযান চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে আইডিএফে যোগ দিতে বাধ্য করছেন নেতানিয়াহু। এ নিয়ে বহুদিন ধরেই চলছে দ্বন্দ্ব। জোটের বিভক্তির পাশাপাশি সাধারণ জনগণের তোপের মুখেও পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করছেন অনেকে। অভিযোগ, জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার পরিবর্তে উল্টো তাদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন নেতানিয়াহু। নিরীহ ফিলিস্তিনি শিশুদের না খাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার সমালোচনাও করেন তারা। পুরো গাজা দখলের এই পরিকল্পনার একটাই অর্থ, তা হলো জিম্মিদের মৃত্যু, ফিলিস্তিনিদের মৃত্যু এবং ইসরায়েলি সৈন্যদের মৃত্যু। তারা আমাদের সৈন্যদের হত্যা করতে এবং হত্যার শিকার হতে পাঠাচ্ছে। সরকারের গাজা দখলের সিদ্ধান্তের বিরোধিতা করতে আমরা এখানে এসেছি। 22 মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্ভিক্ষ তৈরির পর তারা এখন বলছে গাজা দখলই একমাত্র সমাধান। গাজা সম্পূর্ণ দখল নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মাঝেও দেখা দিয়েছে চরম অসন্তোষ। টানা যুদ্ধের ধকলে ক্লান্ত সেনারা। এছাড়াও আইডিএফ প্রধান ইয়াল জামিরের দাবি, জিম্মিরা অবস্থান করছে এমন এলাকায় সেনা প্রবেশ করলে মারাত্মক হুমকির মুখে পড়বে এসব জিম্মিদের জীবন। প্রধানমন্ত্রী ও আইডিএফ প্রধানের টানাপোড়েন রূপ নিয়েছিল বাকবিতণ্ডায়ও। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।